আসসালামু আলাইকুম। ক্লাস 6 তোমাদের মৌলিক যৌগিক মিশ্র পদার্থ এই চ্যাপ্টারটা আমরা আলোচনা করছিলাম। তো মৌলিক যৌগিক মিশ্র থেকে আজকে আমরা যোজ্যতা এই টপিকটা পড়ব। তাহলে আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ। এখান থেকে আমরা আজকে পড়ব যোজ্যতা। দেখো, যোজ্যতা মানে হচ্ছে, যোজ্যতা কথার অর্থ আমরা যদি বলি, যোজ্যতা মানে হচ্ছে যুক্ত হওয়ার ক্ষমতা। যোজ্যতার কথার অর্থ হচ্ছে যুক্ত হওয়ার ক্ষমতা। তো এই যে যুক্ত হওয়ার ক্ষমতা, এই যুক্তটা কার সাথে কার হবে না, যখন দুটো মৌলের পরমাণু পরস্পর যুক্ত হবে। কারা যুক্ত হবে না, দুটি মৌলের পরমাণু পরস্পর যুক্ত হওয়ার ক্ষমতা হলো যোজ্যতা বা যোজন ক্ষমতা। তার মানে যোজ্যতা মানে আমরা কি বুঝছি না, যোজ্যতা কথার অর্থ খুব সাধারণভাবে বললে যুক্ত হওয়ার ক্ষমতা হচ্ছে যোজ্যতা। কারা যুক্ত হবে না, দুটো মৌলের পরমাণু। আমরা অণু, পরমাণু, মৌল, যৌগ, চিহ্ন, সংকেত এইসব কনসেপ্টগুলো ক্লিয়ার করেছি। তাহলে দুটো মৌলের পরমাণু পরস্পর যুক্ত হওয়ার ক্ষমতা হচ্ছে যোজ্যতা বা যোজন ক্ষমতা। তো দেখো, দুটো মৌলের পরমাণু যখন যুক্ত হবে তখন সেটা কি তৈরি করবে। আমরা জানি মৌল একা একা থাকে, আর যৌগ পরস্পর দুটো মৌল কি তিনটে মৌল মিলে যৌগ তৈরি হয়। তাহলে যখন দুটো মৌলের পরমাণু পরস্পর যুক্ত হবে তখন সেটা কি তৈরি করবে না, দুটো মৌলের পরমাণু যখন যুক্ত হয়ে যাবে তখন সেটা কি তৈরি করবে, অবশ্যই সেটা যৌগ হয়ে যাবে, তাই না? তো এই যৌগের মধ্যে দুটো মৌলের পরস্পর যুক্ত হওয়ার ক্ষমতাই হচ্ছে যোজন ক্ষমতা। দেখো, একটা খুব কমন যৌগ যেটা তোমরা বারবার পড়েছো বইতে, সেটা হচ্ছে কি, জল, যার সংকেত হচ্ছে কি H2O। দেখো এখানে কি কি মৌল যুক্ত হয়েছে না, একটি হাইড্রোজেন পরমাণু, দুটি হাইড্রোজেন এখানে যুক্ত হয়েছে, হাইড্রোজেন পরমাণু, আর আরেকটি পরমাণু সেটা হচ্ছে অক্সিজেন। তো এই হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণু পরস্পর যুক্ত হয়ে একটা যৌগ তৈরি করেছে যার নাম জল, H2O। তাহলে এখানে হাইড্রোজেন পরমাণু কটি আছে, দেখো হাইড্রোজেনের নিচের দিকে আমরা যে
সংখ্যাটা লিখেছি সেটা কি, এর পারমাণবিকতা বা এর পারমাণবিক সংখ্যা। কোনো একটা মৌলের নিচের দিকে যে সংখ্যাটা লেখা থাকে সেটা ওর পরমাণুর সংখ্যা। তাহলে জল এই যৌগটাতে কি কি মৌল রয়েছে যদি বলি, তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুটো মৌল রয়েছে। এবার হাইড্রোজেন কয়টি রয়েছে আর অক্সিজেন কয়টি পরমাণু রয়েছে? এখানে হাইড্রোজেনের পরমাণু সংখ্যা কত? 2, এর নিচে 2 লেখা আছে। আর অক্সিজেনের পরমাণুর সংখ্যা যদি বলা হয়, অক্সিজেনের পাশে কিছু লেখা নেই মানে কত জানবো? 1। তাহলে দুটি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু নিয়ে জল তৈরি হয়েছে, তাই তো? তাহলে এটা হচ্ছে ফিক্সড। দেখো জলের সংকেতটা এটা লিখতে পারতাম H, যা খুশি, H5O, H7O, H3O, তাই না? কিন্তু দেখো এইগুলো লেখা যাবে না, কারণ পৃথিবীর সমস্ত জলের সংকেতই কিন্তু H2O, এটা হচ্ছে ফিক্সড। তো হাইড্রোজেনের 2টি পরমাণু লাগবে এবং অক্সিজেনের 1টি পরমাণু। এই সংকেতগুলো প্রত্যেকটাই ভুল। পৃথিবীর যে কোনো প্রান্তের জলের সংকেত হচ্ছে H2O। এখন এই যে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে জল তৈরি হলো, এখানে অক্সিজেনের সঙ্গে 2টি হাইড্রোজেন পরমাণুই যুক্ত হয়ে কেবলমাত্র জলের যৌগ তৈরি করতে সক্ষম হয়েছে। এখানে আমি অক্সিজেনের সঙ্গে 3টি হাইড্রোজেন পরমাণু, 5টি হাইড্রোজেন পরমাণু কি 10টি হাইড্রোজেন পরমাণু দিয়ে জল তৈরি করতে সক্ষম হব না। সেজন্য এই যে জিনিসটা ফিক্সড, এখান থেকেই আমরা যোজ্যতা বের করব। এই যে যোজ্যতা বের করার নিয়ম, এটা হচ্ছে, দেখো তোমরা এখন অনেক ছোট, ক্লাস 6-এ পড়ো। যখন তোমরা বড় হবে তখন এই যোজ্যতা বের করার অনেক নিয়ম রয়েছে এবং অনেক কমপ্লিকেশন রয়েছে, সেগুলো আস্তে আস্তে জানবে। তো আমরা এখন ছোট ক্লাসে ছোটদের মতো করে হাইড্রোজেনের সাপেক্ষে যোজ্যতা নির্ণয় করার যে পদ্ধতি সেটাই শিখব। তাহলে হাইড্রোজেনের সাপেক্ষে যোজ্যতা নির্ণয় পদ্ধতি, এটাই আমরা জানব। তো এখানে যেমন এটা ফিক্স, সেরকম অনেক যৌগের ক্ষেত্রে যেগুলো হাইড্রোজেনযুক্ত যৌগ, তার ক্ষেত্রে কি দেখব, যে তাদের ক্ষেত্রে দেখব যে হাইড্রোজেনটা ফিক্সড, অর্থাৎ অক্সিজেনের সঙ্গে 2টি হাইড্রোজেন পরমাণু মিলে জল তৈরি হবে। ঠিক একইভাবে আরও অনেক যৌগ আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এখান থেকে আমরা যোজ্যতা বলতে পারি কোনো একটি মৌলের সঙ্গে যতগুলি হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে তাকে ওই মৌলের যোজ্যতা বলে। ব্যাপারটা ক্লিয়ার হলো নাকি? দেখো, যেহেতু হাইড্রোজেনের সাপেক্ষে বের করছি, সেজন্য কোনো একটি মৌলের সঙ্গে যতগুলি হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে তাকে ওই মৌলের যোজ্যতা বলা হয়। তাহলে যোজ্যতার সংখ্যা যদি আমরা বলি তাহলে কি বলবো না, কোনো একটি মৌলের পরমাণু কোনো একটি মৌলের পরমাণু
যতগুলি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে বা সাথে কোনো একটি মৌলের পরমাণু যতগুলি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করে তাকে ওই মৌলের যোজ্যতা বলবো। তাকে ওই মৌলের যোজ্যতা বলা হবে। তাহলে দেখো কোনো একটি মৌলের সঙ্গে, তাহলে অক্সিজেন মৌলের সঙ্গে কয়টি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়েছে? 2টি হাইড্রোজেন পরমাণু হয়েছে। তাহলে অক্সিজেনের তাহলে আমরা বলতে পারি এখান থেকে অক্সিজেনের যোজ্যতা কত? নিশ্চয়ই বলতে পারবে 2, কারণ কোনো একটি মৌলের পরমাণুর সঙ্গে যতগুলি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে যৌগ গঠন করে তাকে এই মৌলের যোজ্যতা বলে। তাহলে এখানে অক্সিজেনের সঙ্গে 2টি হাইড্রোজেন পরমাণু যুক্ত হওয়ায় অক্সিজেনের যোজ্যতা হচ্ছে 2। তো এরকম অনেক যৌগ আছে, সেগুলো সম্পর্কে আমরা দেখব এবং তাদের যোজ্যতা, যেমন ধরো একটা বলতে পারি যেমন HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাই না? তো এখানে হাইড্রোজেন ক্লোরাইডের ক্লোরিনের সঙ্গে কতগুলি হাইড্রোজেন যুক্ত হয়েছে? না, এখানে ক্লোরিনের সঙ্গে দেখো একটি হাইড্রোজেন যুক্ত হয়েছে। তাহলে এখানে ক্লোরিনের যোজ্যতা আমরা কত বলবো? অবশ্যই 1, তাই না? কারণ এখানে ক্লোরিনের সঙ্গে মাত্র একটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়েছে। তো চলো আমরা একটু ছক দেখি। এখানে আমরা লিখি যৌগের নাম, নেক্সট সংকেত, নেক্সট হচ্ছে যৌগে উপস্থিত বিভিন্ন পরমাণু, মানে যৌগে উপস্থিত পরমাণু, আর এখানে হবে মৌলের সঙ্গে যুক্ত হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, মানে মৌলের সাথে যুক্ত হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। ঠিক আছে? দেখো জল এই যৌগটা সম্পর্কে আমরা অলরেডি জেনেছি। তাহলে আরও কয়েকটি অন্য যৌগের, প্রথমে আমরা জানবো মিথেন সম্পর্কে। দেখো মিথেনের সংকেত হচ্ছে CH4। এখানে যৌগে উপস্থিত কী কী পরমাণু রয়েছে? এখানে কার্বন আর হাইড্রোজেন। তার কী কী যৌগ রয়েছে? কার্বন ও হাইড্রোজেন। তাহলে দেখো মৌলের সাথে যুক্ত হাইড্রোজেন পরমাণু, কার্বন মৌলের সঙ্গে যুক্ত হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কয়টি? কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কয়টি? 4টি।
নেক্সট আমরা জানছি অ্যামোনিয়া। অ্যামোনিয়ার সংকেত কি? NH3। এখানে কি কি পরমাণু রয়েছে? নাইট্রোজেন ও হাইড্রোজেন। তাহলে এটা শর্ট করে আমরা লিখছি নাইট্রোজেন ও হাইড্রোজেন। হাইড্রোজেন আর নাইট্রোজেন, তাহলে এখানে আমরা হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, তাহলে নাইট্রোজেনের সঙ্গে কয়টি হাইড্রোজেন পরমাণু যুক্ত রয়েছে? এক্ষেত্রে 3টি হাইড্রোজেন পরমাণু যুক্ত রয়েছে। নেক্সট আসছি ফসফিন। PH3। তাহলে এখানে কি কি পরমাণু রয়েছে? ফসফরাস ও হাইড্রোজেন। ফসফরাসের সঙ্গে কয়টি হাইড্রোজেন পরমাণু রয়েছে? এক্ষেত্রেও 3টি হাইড্রোজেন পরমাণু যুক্ত রয়েছে। হাইড্রোজেন ক্লোরাইড সম্পর্কে আমরা অলরেডি জেনেইছি। এবার আমরা জানব হাইড্রোজেন আয়োডাইড। হাইড্রোজেন আয়োডাইড এর সংকেত হচ্ছে HI। তাহলে এখানে কি কি আছে? হাইড্রোজেন ও আয়োডিন। আয়োডিনের সঙ্গে কয়টি হাইড্রোজেন যুক্ত রয়েছে? একটি যুক্ত রয়েছে। লাস্ট হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইড। দেখো হাইড্রোজেন সালফাইডের সংকেত হচ্ছে H2S। তাহলে এখানে কি কি যৌগ রয়েছে, কি কি মৌল রয়েছে বা কি কি মৌলের পরমাণু রয়েছে? হাইড্রোজেন মৌল এবং সালফার। সালফারের সঙ্গে কয়টি হাইড্রোজেন পরমাণু রয়েছে? 2টি হাইড্রোজেন পরমাণু রয়েছে। হলো। এবার আমরা যোজ্যতা নির্ণয় কিভাবে করব সেটা দেখব। এদিকটা মুছছি। এখান থেকে আমরা যোজ্যতা নির্ণয় করতে শিখব। কিভাবে শিখব দেখো। তাহলে এখানে আমরা প্রথমে একটা ছক করব, মৌল, চিহ্ন আর যোজ্যতা। মৌল, চিহ্ন এবং যোজ্যতা। দেখো এখানে প্রথম আমরা যে মৌলটার কথা বলছি সেটা কি না? কার্বন। তাহলে প্রথম মৌল এখানে কি মৌল না? কার্বন মৌল। কার্বনের চিহ্ন কি? সি। তাহলে কার্বনের সঙ্গে কয়টি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়েছে? 4টি। তাহলে আমরা যোজ্যতার সংজ্ঞায় জেনেছি কোনো একটি মৌলের পরমাণু যতগুলি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতা রাখে তাকে ওই মৌলের যোজ্যতা বলে। তাহলে এক্ষেত্রে কার্বন কয়টি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়েছে? 4টি হাইড্রোজেন পরমাণু। তাহলে কার্বনের যোজ্যতা কিন্তু 4। নেক্সট দেখো অ্যামোনিয়া। অ্যামোনিয়াতে আমরা কার যোজ্যতা বার করব? কোন মৌলের? নাইট্রোজেন মৌলের। নাইট্রোজেনের চিহ্ন কি? N। তাহলে নাইট্রোজেনের সঙ্গে কয়টি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়েছে? 3টি। তাহলে নাইট্রোজেনের যোজ্যতা কত হবে এক্ষেত্রে? 3। নেক্সট দেখো ফসফিন। ফসফিন মানে এখানে কার যোজ্যতা জানবো না? ফসফরাসের, তাই না? ফসফিন।
ফসফরাসের চিহ্ন কি? পি। পি এর সঙ্গে কয়টি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়েছে? 3টি। তাহলে এক্ষেত্রে ফসফিনের যোজ্যতা কত হবে? 3। নেক্সট দেখো হাইড্রোজেন আয়োডাইড। হাইড্রোজেন আয়োডাইডের সঙ্গে কি কি মৌল রয়েছে? হাইড্রোজেন এবং আয়োডিন। তাহলে এই ক্ষেত্রে আমরা আয়োডিনের যোজ্যতা বার করব। আয়োডিনের সংকেত কি? আই। আয়ের সঙ্গে কয়টি হাইড্রোজেন যুক্ত রয়েছে? মাত্র একটি। তাহলে এর যোজ্যতা হবে 1। নেক্সট হচ্ছে হাইড্রোজেন সালফাইড, তার মানে হচ্ছে সালফার। হাইড্রোজেনের সঙ্গে কী কী যুক্ত হয়েছে? হাইড্রোজেন এবং সালফার। তাহলে সালফার, সালফারের চিহ্ন কি? এস। তাহলে এস এর সাথে কয়টি হাইড্রোজেন যুক্ত রয়েছে? 2টি। তাহলে সালফারের যোজ্যতা হবে 2। তো দেখো এইভাবে কিন্তু আমরা যোজ্যতা নির্ণয় করতে পারলাম। এক্ষেত্রে আমরা হাইড্রোজেনের সাপেক্ষে যোজ্যতা নির্ণয় করলাম, তাই হাইড্রোজেনের যোজ্যতা 1 ধরে অন্য মৌলের যোজ্যতা নির্ণয় করা হয়েছে বলে একে হাইড্রোজেন ভিত্তিক যোজ্যতা বলে বা হাইড্রোজেনের সাপেক্ষে যোজ্যতা বলা হয়। তাহলে তোমরা এখান থেকে তোমাদের বইতে যেগুলো আছে সেগুলো একটু ভালো করে পড়বে, এখান থেকে যোজ্যতা কাকে বলে পড়বে, ঠিক আছে। আর কোন মৌলের সঙ্গে কী কী পরমাণু যুক্ত হচ্ছে এবং তার সাথে কয়টি হাইড্রোজেন পরমাণু যুক্ত হচ্ছে এবং সেখান থেকে কীভাবে যোজ্যতা নির্ণয় করা হচ্ছে, এই ছকগুলি প্রত্যেকে ভালো করে রেডি করবে এবং আমাকে ইনবক্সে লিখে সেন্ড করবে।